ওয়েলকাম স্টুডেন্টস। কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেকগুলো ভিডিও তোমাদের জন্য আমি পোস্ট করেছি। কার্ডিওভাস্কুলার সিস্টেমের আজকে লাস্ট ভিডিওটা তৈরি করছি আমি, এটা তোমরা দেখবে। আজকের ভিডিওতে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ডিজিজ রিলেটেড উইথ কার্ডিওভাস্কুলার সিস্টেম। কিছু হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত কিছু ডিজিজের নাম, তাদের প্রাইমারি কজ, যেগুলো আমি আজকে বলবো। দেখো, ইলাবোরেশন, এই ডিজিজের ইলাবোরেশন, তাদের ট্রিটমেন্ট কিভাবে কি হয়, নিশ্চয়ই কোনো ডক্টর বা কার্ডিওলজিস্ট তারা ইন ডিটেলস বলবেন। জাস্ট ডিজিজগুলোর নাম এবং প্রাইমারি কজ অফ দোজ ডিজিজ এই ক্লাসটাতে আমি জাস্ট বলবো। তো দেখো, যে ডিজিজগুলো হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত এবং আমাদের রক্তবাহের সঙ্গে সম্পর্কিত কিছু ডিজিজ রয়েছে, খুব ইম্পর্টেন্ট ডিজিজগুলো, খুব কমন ডিজিজ, যেগুলোর নাম অলরেডি তোমরা অনেকগুলো শুনেছো, সেগুলোর প্রাইমারি কজটা আমরা আজকে দেখবো। নাম্বার 1, হাইপারটেনশন, রক্তচাপ, ব্লাড প্রেশার। এটা খুব কমন প্রবলেম। এখন একটু বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আফটার 40 অনেকেরই রক্তচাপ বেশি থাকে। নর্মাল ব্লাড প্রেশার 80/120, যেটা আমরা জানি যে স্বাভাবিক রক্তচাপ। সিস্টোলিক প্রেশার 120, ডায়াস্টোলিক প্রেশার 80 mm/Hg। কিন্তু এই প্রেশারটা যদি সিস্টোলিক প্রেশার 140, ডায়াস্টোলিক প্রেশার 100 এর উপরে হয়ে যায়, বা এর মান হয়ে যায়, তাহলে হাইপারটেনশন, অতিরিক্ত রক্তচাপ। এর কারণ মূলত রক্তবাহের ভিতরের যে প্রাচীর, দেখ একটা নলের ভেতর দিয়ে যখন জল যায়, নলটার মুখটা তুমি যদি চেপে দাও, তাহলে কি হবে, জলটা খুব ফোর্সে বেরিয়ে আসবে, খুব স্পিডে বেরোবে। এখানেও ঠিক তাই হয়। রক্তবাহের ভিতরের প্রাচীরে যদি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই জাতীয় উপাদানগুলো জমে যায়, তাহলে রক্তবাহের ভিতরের যে লুমেন, যে ব্যাস, ডায়ামিটার, সেটা ছোট হয়ে যায়। স্বাভাবিকভাবে ব্লাড সার্কুলেশন খুব প্রেসারাইজড হয়, খুব জোরে ব্লাডটা যেতে থাকে এবং রক্তবাহের ভিতরে একটা চাপ পড়ে, যার জন্য হাইপারটেনশন। হাইপোটেনশন, এটা ব্লাড প্রেসার কমে যাওয়া। যদি স্বাভাবিকভাবে রক্তবাহের মধ্য দিয়ে নর্মাল যে ফ্লোটা 80/120, এই যে ফ্লোটা, এটা যদি না থাকে, প্রেসারটা কম থাকে, তখন ব্লাড প্রেসার লো। সিস্টোলিক প্রেসার যদি 90, ডায়াস্টোলিক প্রেসার 60 বা তার নিচে হয়, সেক্ষেত্রে আমরা হাইপোটেনশন বলতে পারি, যে ব্লাড প্রেসার লো, ব্লাড প্রেসার। নাম্বার 3, আথেরোস্ক্লেরোসিস। আথেরোস্ক্লেরোসিস, রক্তবাহের ভিতরে প্রাচীরে যদি আথেরোমা বা ক্লটেড ব্লাড যদি জমে যায়, রক্তবাহের ভিতরের প্রাচীর, রক্তবাহ ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের মধ্যে যদি কোনো কারণে জমে যায়, ব্লাড ক্লট করে যায়, বা কোনোভাবে কোনো উপাদান যদি জমে যায়, অনেক সময় হয় কি, রক্তবাহের ভিতরের প্রাচীরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এইভাবে আনইভেন, অমসৃণভাবে ডিপোজিট হতে শুরু করে। ও ডিপোজিট হয়ে থাকে, কিন্তু যখন ব্লাড সার্কুলেট করে, ফ্লো হয়, এই আনইভেন সারফেসে প্লেটলেট ভেঙে যেতে পারে। যদি প্লেটলেট ভেঙে যায়, তাহলে ব্লাড কখনো ক্লট করে যাবে। ব্লাড ক্লট করে যাওয়া মানে আথেরোমা তৈরি হয়ে যাওয়া, যার জন্য ব্লাড সাপ্লাই কিন্তু বন্ধ হয়ে যাবে। আথেরোস্ক্লেরোসিস, এটা যদি করোনারি আর্টারিতে হয়, তখন কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক। আথেরোস্ক্লেরোসিস। নাম্বার 4, আর্টারিওস্ক্লেরোসিস। ধমনী প্রাচীর যদি ভঙ্গুর হয়ে যায়, ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে। দেখো, প্রত্যেকটা অর্গানের বা আমাদের বডি সার্ফেস এপিথেলিয়াল টিস্যুতে কিন্তু ইলাস্টিক টিস্যু রয়েছে। হলো ইলাস্টিক টিস্যু। এই টিস্যুটা ইলাস্টিসিটি মেনটেন করে। রক্তবাহের প্রাচীরেও তাই ইলাস্টিসিটি মেনটেন করার জন্য ইলাস্টিন ফাইবার থাকে। যদি ইলাস্টিন ফাইবারের পরিমাণ ইলাস্টিন ফাইবারটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, বা অ্যাকচুয়ালি হয় কি, রক্তবাহের ভিতরের প্রাচীরে বিভিন্ন উপাদান ডিপোজিট হচ্ছে, যার ফলে লুমেনটা কমে যায়। রক্তবাহ, বিশেষ করে আর্টারি, এক্সপ্যান্ড করে চাপটাকে মিনিমাইজ করার জন্য। কিন্তু এই যে চাপটাকে মিনিমাইজ করার জন্য রক্তবাহ বা আর্টারিটা এক্সপ্যান্ড করলো, সেটা তো আমরা জানতে পারছি না। যার জন্য যে ডিপোজিটেড ম্যাটেরিয়াল, যে কম্পাউন্ডগুলো ডিপোজিট হচ্ছে, অ্যাকচুয়ালি এই ডিপোজিটেড কম্পাউন্ডগুলো কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, বিভিন্ন ফাস্ট ফুড থেকে এগুলো মূলত আসে। এই উপাদানগুলো কিন্তু কন্টিনিউয়াসলি, তুমি যদি এই ধরনের খাবার দাবারগুলো খেয়ে যাও, কন্টিনিউয়াসলি কিন্তু আবার ডিপোজিট হবে, আর্টারি আবার এক্সপ্যান্ড করবে। এক্সপ্যানশনের একটা লিমিট রয়েছে। তো এক্সপ্যানশনের লিমিট যখন ক্রস করে যাবে, যে আর্টারি আর এক্সপ্যান্ড করতে পারবে না, দেন
যখন সরু আর্টারি যেগুলো ছিল সেগুলো কিন্তু রাপচার ফেটে যাবে, আর্টারিওস্ক্লেরোসিস। এবং এই ভঙ্গুর হয়ে যাওয়া একটা সময় ইলাস্টিসিটি ক্রস করে গেলে আর্টারিগুলো ফেটে যায়, আর্টারিওস্ক্লেরোসিস। নাম্বার 5, হার্ট ফেল। অরিকেল বা ভেন্ট্রিকেল যদি কন্ট্রাকশন করতে না পারে, হার্ট ফেলস টু কন্ট্রাক্ট, সংকোচন প্রসারণ করতে পারছে না কোনোভাবে, যদি হার্ট সংকোচন প্রসারণ করতে না পারে হার্ট কার্ডিয়াক মাসেল, তাহলে হার্ট ফেল। নাম্বার 6, হার্ট ব্লক। হার্টের জাংশনাল টিস্যুগুলোর কথা তোমরা অলরেডি পড়েছো, আমি একটা ভিডিওতে দিয়েছিলাম জাংশনাল টিস্যুস, এসএ নোড, এভি নোড, ইন্টারনোডাল ফাইবার, যেটা বান্ডেল অফ ভিক্স, পার্কিনজি ফাইবার। এই যে জাংশনাল টিস্যুগুলো রয়েছে, এই জাংশনাল টিস্যুটা টোটাল হার্টকে কন্ট্রাকশনের জন্য দে আর রেসপন্সিবল ফর দি কন্ট্রাকশন অফ হার্ট মাসেল। তো যদি স্পন্দন ইম্পালস এসএ নোড টু এভি নোড, এভি নোড টু বান্ডেল অফ ভিক্স, বান্ডেল অফ ভিক্স টু পার্কিনজি ফাইবার, এই যে কন্টিনিউয়েশন রেসপন্স কন্টিনিউয়েশন যদি কোনো কারণে ইন্টারাক্ট হয়ে যায়, এসএ নোড থেকে তৈরি হয় ইম্পালস, এসএ নোডে এভি নোডে যেতে পারছে না, এভি নোড থেকে তৈরি হয় ইম্পালস, বান্ডেল অফ ভিক্সের দুটো ফাইবার যেগুলো রয়েছে, দুটো ফাইবারে প্রপারলি যেতে পারে, প্রপাগেট হতে পারছে না, অর্থাৎ ইম্পালস প্রপাগেশন যদি প্রপারলি না হয়, দেন হার্ট ব্লক, হার্ট ফেল, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক। আগে আমি বলছি হার্ট অ্যাটাক, আর্টেরিওস্ক্লেরোসিসের সময় করোনারি ধমনী, দেখো হৃৎপিণ্ড সারা শরীরে রক্ত সরবরাহ করে। হার্ট ইজ রেসপন্সিবল ফর দি সার্কুলেশন অফ ব্লাড থ্রু আউট আওয়ার বডি। তো হার্ট বডিতে সার্কুলেট করে ব্লাডটাকে, হার্ট তো নিজের মাসেলেও ব্লাড সাপ্লাই করবে। অক্সিজেন সারা দেহের বিভিন্ন পেশিতে যেমন এসেন্সিয়াল, তেমনি হার্ট মাসেলেও কিন্তু অক্সিজেন এসেন্সিয়াল, নিউট্রিশন এসেন্সিয়াল। তো হার্ট মাসেলে যদি অক্সিজেন সাপ্লাই কম হয়, তাহলে হার্ট মাসেলে অক্সিজেন সাপ্লাই কম হলে করোনারি আর্টারির মধ্য দিয়ে যদি সাপ্লাই কম হয়, তাহলে হার্ট মাসেল ডিউ টু কনজাম্পশন অফ লেস অক্সিজেন, হার্ট মাসেল কিন্তু দুর্বল হয়ে পড়বে। হার্ট মাসেল দুর্বল হয়ে পড়লে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এবং তার সঙ্গে আরো একটা ডিজিজ অ্যানজিও পেক্টোরিস। তো এই যে করোনারি আর্টারি কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, ওখানে আথেরোমা তৈরি হয়ে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, বা করোনারি আর্টারির ইলাস্টিসিটি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, দেন হার্ট অ্যাটাক। নাম্বার 8, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কার্ডিয়াক মাসল যদি সাফিসিয়েন্টলি কাজ না করতে পারে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন যদি করতে না পারে, তখন মাসল কন্টিনিউয়াসলি যদি কাজ করে যায়, মাসল কিছুটা পরিমাণে দুর্বল হবেই, একসময় সে ক্লান্ত হয়ে পড়বে। হার্ট মাসল ক্লান্ত হয় না এই কারণে যে এর রিফ্র্যাক্টরি পিরিয়ড, দুটো কন্ট্রাকশনের মাঝখানে যে রিফ্র্যাক্টরি পিরিয়ড হার্ট মাসেলের অন্যান্য দেহের সমস্ত পেশির তুলনায় রিফ্র্যাক্টরি পিরিয়ডটা এর বেশি। তবুও হার্ট মাসেল আমাদের সারাদিন পর রাত্রে কিন্তু রেস্টের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে কি হয়, হার্ট মাসেলটা টেনশনের সময়, চিন্তা ভাবনার সময়, বা এক্সেসিভ বডি ওয়ার্কের সময়, এক্সারসাইজের সময় হার্ট যেভাবে পাম্প করে, যত দ্রুত পাম্প করে, সেক্ষেত্রে কিন্তু রাত্রে ঘুমানোর সময় যদি টেনশন ফ্রি স্লিপ হয়, সেক্ষেত্রে হার্ট মাসেল অনেকটা রেস্ট পায়, যে স্লোলি কন্ট্রাকশন রিল্যাক্সন করে, যার ফলে রেস্ট পায়। কিন্তু এই রেস্টটা যদি না পাই থ্রু আউট দ্য ডে অ্যান্ড নাইট, কন্টিনিউয়াসলি ডে অ্যান্ড নাইট যদি কন্টিনিউয়াসলি আমরা কাজ করতে থাকি এবং টেনশন থাকে, চাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু হার্ট মাসেল একটু দুর্বল হয়ে যাবেই। যদি কোনো কারণে হার্ট মাসেল দুর্বল হয়ে যায়, হার্ট মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সন সাফিসিয়েন্টলি করতে না পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যার জন্য কি হবে, হার্ট মাসেল সারা শরীরে যেমন অক্সিজেন সাপ্লাই কমে যাবে, হার্ট মাসেলের মধ্যেও কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যাবে। তো হার্ট মাসেলের মধ্যে, হার্ট সারা শরীরে অক্সিজেন সাপ্লাই করছে, হার্ট মাসেলের মধ্যে যদি অক্সিজেন সাপ্লাই কম থাকে, হার্ট মাসেল কিন্তু দুর্বল হয়ে পড়বে, দেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। নাম্বার 9, অ্যানজিওমা পেক্টোরিস। অ্যানজিওমা পেক্টোরিস এটা মূলত রেস্ট না নেওয়ার জন্য হয়, যে সারাদিন সারা রাত কন্টিনিউয়াসলি আমরা কাজ করে যাচ্ছি, টেনশন নিয়ে কাজ করে যাচ্ছি, তাহলে হার্ট মাসেল এক সময় কন্টিনিউয়াসলি, অনেক সময় চাপের সময় দেখা যায় দিনেও ঘুম নেই, রাতেও ঘুম নেই, 2 দিন 3 দিন চলেই যাচ্ছে, সেক্ষেত্রে হার্টের উপর তো প্রেশার পড়বেই। আমরা কোনো না কোনোভাবে কোনো ড্রাগ কনজিউম করে বা কোনোভাবে আমরা
চা কফি ইত্যাদি ইত্যাদি খাবার দাবার গ্রহণ করে আমরা বডিটাকে কন্টিনিউ চালাই, কিন্তু সেটা মনের জোরে চালাই। হার্ট কিন্তু একসময় কাজ নাও করতে পারে, সেটা তো রেস্ট পাচ্ছে না। যদি এই রেস্ট না পায় দেন অ্যানজিওমা পেক্টোরিস। এক্ষেত্রে বুকের বাম দিকে থেকে ঘাড়ের দিক থেকে মূলত একটা ব্যথা অনুভূত হতে শুরু করে, ব্যথাটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো সেক্ষেত্রে রেস্ট নেওয়াটা ভীষণ প্রয়োজন, অ্যানজিওমা পেক্টোরিস। আর নাম্বার 10, সায়ানোসিস। সায়ানোসিস অ্যাকচুয়ালি যদি বিজারিত হিমোগ্লোবিনের পরিমাণ ব্লাডে বেড়ে যায়, যে সারা শরীরে রক্ত সরবরাহ অক্সিজেনেটেড ব্লাড, আর্টারির মধ্যে অক্সিজেনেটেড ব্লাডের পরিমাণ যদি সাফিসিয়েন্ট থেকে কম হয়ে যায় 6 গ্রাম পার ডেসিলিটার, যদি এর থেকে বেশি হয়ে যায় তখন কি হবে? তখন অর্থাৎ বিজারিত হিমোগ্লোবিনের পরিমাণ আর্টারি ব্লাডের মধ্যে যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন সাফিসিয়েন্টলি পাবে না। অক্সিজেন সাফিসিয়েন্টলি না পেলে তখন দেখা যায় যে সারা দেহে যে প্রান্তীয় টার্মিনাল ব্লাড ক্যাপিলারি যেগুলো রয়েছে, আমাদের চোখের তলায়, জিভের তলায়, নখে, এই সমস্ত জায়গায় যেগুলো টার্মিনাল ক্যাপিলারিগুলো রয়েছে, এই সমস্ত আর্টারিওল যেগুলো রয়েছে, এই আর্টারিওলে ব্লাড যেটা রয়েছে, এই ব্লাডটা কিন্তু নর্মাল স্বাভাবিক মানুষের মতো ওই রকম রেডিশ লাগবে না, একটু কালচে, একটু ব্লুইশ লাগবে। তখন তাকে বলা হয় সায়ানোসিস। এই ধরনের কন্ডিশন কোনো বাচ্চার ক্ষেত্রে জন্মানোর পরেই বাচ্চার ক্ষেত্রে দেখা গেলে তখন সেটা হচ্ছে ব্লু বেবি। অ্যাকচুয়ালি এগুলো হওয়ার কারণ কনজেনিটাল হার্ট ডিজিজ, আন্ত অলিন্দ প্রাচীর, ইন্টার অরিকুলার সেপ্টাম। ইন্টার অরিকুলার সেপ্টামে কিন্তু একটু নিচু একটা অঞ্চল থাকে। ফোরামেন ওভেল, যেটা ভ্রূণ অবস্থায় বাচ্চার হৃৎপিণ্ডের আন্ত অলিন্দ প্রাচীর একটা ছিদ্র থাকে, তার নাম ফোরামেন ওভেল। যখন জন্ম নিতে যাচ্ছে বাচ্চা, ধীরে ধীরে কিন্তু এই ছিদ্রটা বন্ধ হয়ে যায় এবং একটা নিচু অঞ্চল, মানে একই রকম মোটা কন্টিনিউয়াসলি প্রাচীর, ইন্টার অরিকুলার সেপ্টামে যেরকম মোটা প্রাচীর থাকবে ওরকম মোটা প্রাচীর না থেকে ওই ছিদ্রটা ভরাট হয়ে যায়, কিন্তু একটা পাতলা প্রাচীর দিয়ে, পাতলা ওয়াল দিয়ে। এবারে জন্মানোর সময় যদি কোনো কারণে ডিফেক্ট কোনো কারণে থেকে যায় যে ওই ছিদ্রটা বন্ধ হয়নি, ফোরামেন ওভেল বন্ধ হয়নি, অ্যাকচুয়ালি এই অবদমিত অঞ্চল যেটা নিচু হয়ে থাকে নাম ফাসা ওভালিস, ওই ফোরামেন ওভেল যদি ফোরামেনটা থেকে যায় তাহলে কি হবে? অক্সিজেনেটেড এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হয়ে যাবে। তাহলে অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড মিক্স হলে যে আর্টারির মাধ্যমে সারা দেহে যে ব্লাডটা সাপ্লাই হয়ে যাবে, সেই ব্লাডের মধ্যে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকবে। স্বাভাবিকভাবেই বডির বিভিন্ন সেলগুলো সাফিসিয়েন্ট অক্সিজেন, নিউট্রিশন, হরমোন, এনজাইম কিছুই পাবে না, সাফিসিয়েন্ট পাবে না। বিশেষ করে অক্সিজেন তো পাবেই না, যেটা ভীষণ এসেন্সিয়াল। এই অক্সিজেন না পাওয়ার জন্য টার্মিনাল আর্টারিয়ালগুলো একটু ব্লুইশ বা ব্ল্যাকিশ হয়ে থাকে। একে বলা হয়, এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অ্যাকচুয়ালি এটা হয় ওই জন্মগতভাবে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগতভাবে ওই ছিদ্রটা যদি থেকে থাকে, দেন ইট ইজ নোন অ্যাজ কনজেনিটাল হার্ট ডিজিজ। এই কনজেনিটাল হার্ট ডিজিজের ক্ষেত্রে সায়ানোসিস এবং ওই ধরনের বাচ্চা থাকলে তাকে ব্লু বেবি বলা হবে। ওপেন হার্ট সার্জারি, হার্ট অপারেশনের মাধ্যমে ঠিক করা যায়। তাহলে হৃৎপিণ্ডের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ডিজিজগুলোর সম্বন্ধে প্রাইমারি একটা আইডিয়া তোমরা পেলে। আমি আবার বলছি, এটা কিন্তু ডিটেলস আইডিয়া নয়, প্রাইমারি একটা আইডিয়া। হাইপারটেনশন, হাইপোটেনশন, আথেরোস্ক্লেরোসিস, আর্টেরিওস্ক্লেরোসিস, হার্ট ফেল, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, myocardial infarction, angina pectoris and cyanosis. All of these diseases are related with heart and our cardiovascular system.